মেরে মহা বিপদে পড়ে গেলাম। আমাদের ঘরও তো ভেঙে গেছে। তারপরও চিন্তা হয় গো। আগে মেয়ের চিকিৎসা শুরু করো। তোর বাবার জীবনটাই এমন, সারাদিন তুমি কোথায় ছিলে শুনি? একেবারে ভয়াবহ আগুন। হ্যাঁ, জীবন এমনই। সব অহংকার একদম শেষ হয়ে গেছে। উনি নাকি অনেক টাকা পয়সা দানও করেন। আকাশ কালো হয়ে আছে, এখনই ঝড় বৃষ্টি শুরু হবে। আজকের মতো আর মাছ ধরা লাগবে না, নৌকাটা আগে তীরে নিয়ে যাই। অন্ধকার হয়ে গেছে বাবা, নৌকাটা তো মাঝ নদীতে আছে। তীরে যেতে যেতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে যে। মেরে মহা বিপদে পড়ে গেলাম। নৌকা ডুবে গেলে তো বিপদ। বকুল, মা তুই শক্ত করে নৌকাটা ধরে বসে থাক। বাবা, বৃষ্টি যে অনেক জোরে হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। জোরে মেঘ ডাকলে বাইরে বার হওয়া ঠিক না। সবচেয়ে বিপজ্জনক হলো জলে থাকা। এমন হবে বুঝতে পারিনি রে মা। বুঝতে পারলে কি আর মাছ ধরতে আসতাম? ওপরওয়ালার নাম কর্মা, উনি আমাদের রক্ষা করবেন। এই প্রায় চলে এসেছি বাবা, এবার আমি জলে ঝাঁপ দিয়ে তীরে উঠে যাচ্ছি। না মা, তোকে জলে ঝাঁপ দিতে হবে না। একেবারে তীরে যাই, তারপর নৌকা থেকে নামিয়ে নেব। কথা বলতে বলতে চলে এসেছি। এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, দ্রুত বাড়ি যেতে হবে। দেখ মা, চারিদিকে গাছপালা কেমন ভেঙে পড়ছে। সাবধানে যেতে হবে, তাতে গাছের ডাল মাথায় না পড়ে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাবা, আমাদের যে মাছের ঝুড়িটা নেওয়া হলো না। ঝুড়িতে যে অনেকগুলো মাছ ছিল। যাকগে, মাছ নেওয়ার দরকার নেই। ভালোই ভালোই বাড়ি যেতে পারলে বাঁচি। আমাদের কাঁচা ঘরটা ভেঙে পড়লো কিনা বুঝতে পারছি না। তোর মা বাড়িতে একা একা আছে। বাবা দেখো, আমাদের ঘরের চাল উড়ে গেছে। এখন কি হবে বাবা? আমরা থাকবো কোথায়? মাকেও তো কোথাও দেখছি না। তাই তো, কোথায় গেছে তোর মা? তোর পলাশ কাকাদের বাড়িতে যেতে পারে, ওদের তো পাকা ঘর। বাবা চলো, আমরাও পলাশ কাকাদের বাড়ি যাই। মা, মা তুমি এখানে বসে আছো? আমরা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। ওরে মা, তোরা ঠিক আছিস তো? আমি কত চিন্তা করছিলাম জানিস। ঘরের চালটা হঠাৎ উড়ে গেল, ভেতরে থাকা গেল না। তাই এদের বাড়িতে এসে বারান্দায় বসে আছি। কিন্তু দেখ, বাড়িতে কেউ নেই, দরজায় তালা। আমরা তো ভাবলাম তুমি হয়তো এখানে আছো। যাই হোক, আমরা সবাই একসাথে আছি, এটাই বড় কথা। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। আমাদের ঘরও তো ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো? জানি মা, জানি। বৃষ্টি থামুক, তারপর দেখি কি করা যায়। কে আছে আমার বারান্দায়? আরে পলাশ, আমাদের ঘরের চাল উড়ে গেছে, তাই একটু আশ্রয়ের জন্য এখানে বসে আছি। তাই বলে আমার বাড়ির বারান্দায় এসে বসতে হবে? জায়গাটা কেমন নোংরা হয়ে আছে। ভাই, ভাই খুব বিপদে পড়েছি। বৃষ্টির ঝড়ে কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই এখানে বসেছি। বৃষ্টি থেমে গেলে আমরা চলে যাব। আমার বাড়ি কি আশ্রয় কেন্দ্র নাকি? যেই ঝড় আসবে সবাই এসে এখানে বসবে। এখান থেকে চলে যাও। আমার পাকা বাড়িতে যাকে তাকে আশ্রয় দিতে পারি না। তাছাড়া কুসুম শুনলে খুব রাগ করবে। বাড়ির বাইরে মানুষ প্রবেশ করাও পছন্দ করে না। বাবার বাড়ি গেছে, কালই বাড়ি আসবে। কাকা, আমরা একটু বসে থাকি না? বৃষ্টি থামলেই চলে যাব। দয়া করে আমাদের এইভাবে তাড়িয়ে দিও না। না না, এক্ষুনি ওঠো। তোমাদের দেখা দেখি গ্রামের আরো মানুষ এসে ভিড় জমাবে। পলাশ, এমন কথা বলিস না। আমরা তো চোর ডাকাত না, পাশাপাশি বসবাস করি। বিপদে তো প্রতিবেশীদের দেখা উচিত। রাখো তোমার প্রতিবেশী, যত সব। চলো চলো, আমরা চলে যাই, চলো। এভাবে বৃষ্টি হতে থাকলে ফসল আবাদি সব জলে ভেসে যাবে। চারিদিকে খাল ডোবা যা আছে সব ভেসে গেছে। আমাদের মাছের ঘেরটাও ভেসে গেছে। এবছর কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এত চিন্তা করছো কেন? আমাদের তো শুধু মাঠের ফসলের ওপর নির্ভর করতে হয় না। তোমার কাপড়ের ব্যবসা আছে, সেই ব্যবসা দিয়েই তো এতদিন ভালোই চলছে। ওপরওয়ালা চাইলে সামনে আবার সব ঠিক হয়ে যাবে।
তারপরও চিন্তা হয় গো, এমন বৃষ্টি হতে থাকলে ব্যবসাও ভালো যায় না। মানুষের ফসল আবাদি যদি জলে ভেসে যায় তাহলে তাদের আয়ের উৎসব বলে কিছু থাকবে না। আর আয় যদি করতে না পারে তাহলে কাপড় কিনবে কেমন করে? গ্রামে অনেকের ঘরবাড়ি ভেঙে পড়েছে। হ্যাঁ, সেটা ঠিক। তবে গ্রামের লোকজন নিয়ে আমাদের চিন্তা করার কিছুই নেই। কাপড়ের দোকান তো আর গ্রামে নেই। তোমার ব্যবসা তো শহরের লোকজনের সাথে। হ্যাঁ, তা ঠিকই বলেছো। গ্রামের লোকজনকে নিয়ে চিন্তা করে আমার কি হবে? নিজের সবকিছু ঠিক থাকলেই হলো। তোমাকে একটা কথা বলা হয়নি, সেদিন সকালে আশ্রয় নেওয়ার জন্য রবি ওর বউ আর মেয়ে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছিলাম। ভালো করেছিলে। আমি আমার বাড়িতে লোকজন আসা পছন্দ করি না। শুনলাম ওদের ঘর মাটির সাথে মিশে গেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে কাঁচা বাড়ি ঘর সব মাটির সাথে মিশিয়ে যাওয়ার কথা, তা ওরা এখন আছে কোথায়? পাশেই নাকি আরেকটা কুঁড়ে ঘর বানিয়েছে। দাদা, তুমি এত রাতে আমাদের বাড়িতে? খুব বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। আমার মেয়ে ময়না খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হাতে একেবারে টাকা পয়সা নেই। যদি কিছু টাকা ধার দিতে খুব ভালো হতো। আমি কি টাকা নিয়ে সব সময় বসে থাকি? আমার কাছে টাকা নেই, তুমি এখন আসতে পারো। যত সব। আরে মতিন দাদা, এই বৃষ্টির মধ্যে ময়নাকে নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, ময়না খুব অসুস্থ। কয়েকদিন ধরে বমি করছে, কিছু খেতেও পারছে না। একেবারে নেতিয়ে পড়েছে মেয়েটা। মনে হচ্ছে আর দেরি করলে বাঁচানো যাবে না, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। ইস, এত এত খারাপ অবস্থা! আগে কেন হাসপাতালে নিয়ে যাওনি? এভাবে বাড়ি রাখা একদম ঠিক হয়নি। হাতে একটাও টাকা নেই। কাল পলাশের কাছে গেছিলাম, যদি একটু সাহায্য পেতাম, কিন্তু সে তো ফিরিয়েই দিল। গ্রামে একমাত্র টাকাওয়ালা মানুষ হলো পলাশ, তবে মানুষটা একেবারে ভালো না, খুব অহংকার। পলাশের কথা তুমি বাদ দাও, ওকে আমি মানুষ মনে করি না। এই নাও দাদা, আজকে সকালে মাছ বিক্রি করে যা পেয়েছি সব তোমাকে দিলাম। আগে মেয়ের চিকিৎসা শুরু করো, টাকা নিয়ে ভেবো না, আমি আরও জোগাড় করব। না না ভাই, এত টাকা তুমি কিভাবে দিবা? তোমার নিজেরই তো ঘর ভেঙে গেছে। কোনো রকমে বাঁশ দিয়ে একটা মাথা গোঁজবার মতো থাকবার জায়গা করেছি। টাকা পয়সা হলে একটা মজবুত করে ঘর বানাবো। তবে সবার আগে তোমার মেয়েকে সুস্থ করে তুলতে হবে। তুমি আমাদের বাঁচালে, উপরওয়ালা তোমার ভালো করবে, দেখো। এখন এসব কথা বলবার সময় নয়। ঠিক আছে ভাই। আমি তাহলে গেলাম, তুমি চিন্তা করো না, ময়না দ্রুত সুস্থ হয়ে যাবে। দুপুর পার হয়ে গেল, এখন তো বিকালও শেষ হতে চলল। তোর বাবার যে এখনো কোনো খোঁজ নেই। সেই সকালে নদীতে গেল, তারপর যে আর ফিরল না। মনটা আমার খুব অস্থির লাগছে রে মা। আমারও খুব ভয় লাগছে মা। এই ঝড় বৃষ্টির মধ্যে বাবা কোথায় আছে কে জানে। বাবা তো মাছ ধরার জন্য একেবারে নদীর মাঝখানে চলে যায়। তোর বাবার জীবনটাই এমন, সংসার চালানোর জন্য সব সময় কষ্ট করে মানুষটা। এত ঝড় বৃষ্টির মধ্যেও তো রোজ নদীতে মাছ ধরতে যায়। এবছর যা বৃষ্টি হচ্ছে, ফসল আবাদি কিচ্ছু হবে না। মা, বাবা কোনো বিপদে পড়েনি তো? এমন কথা মুখে আনতে নেই মা। তোর বাবা খুব সাহসী মানুষ, এত সহজে ওর কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টি, নদীর স্রোত তোর বাবার কিচ্ছু করতে পারবে না। সেদিনও তো আমরা অল্পের জন্য বেঁচে গেলাম। নদীর মাঝখানে ঝড় উঠেছিল, খুব কষ্ট করে আমি আর বাবা তীরে চলে আসি। না মা, ভয় পাবি না একদম। আমরা যতই কষ্টে থাকি, ওপরওয়ালা আমাদের কখনো একা ফেলে না। তোর বাবাও ঠিক ফিরে আসবে। এত জোরে বৃষ্টি না হলে আমি তোর বাবার খোঁজে নদীতে যেতাম। একটা কাজ করি মা, চলো আমরা দুইজন যাই। বাবা ঠিক যেই দিকে মাছ ধরে সেই দিকে যাব। মা, ছাতা নিয়ে চলো। একটা পাখিও যে দেখা যাচ্ছে না।
তোর বাবার নৌকা তীরে বাঁধা আছে, তার মানে মাছ ধরে সে তীরে এসেছিল। বাবা তো আমাদের না বলে কোথাও যায় না। ওমা, আমার তো এবার সত্যিই খুব ভয় করছে, বাবার কিছু হলে আমাদের কি হবে? মারে, তুই এত চিন্তা করিস না। আমার মন বলছে তোর বাবার কিচ্ছু হয়নি। বাড়িতে চল, বাড়ি গিয়ে হয়তো তোর বাবাকে দেখব। তাই যেন হয় মা। মতিন দাদা, এখন আর ভয় পাবার কিছু নেই। ডাক্তার বলেছে ঠিকমতো ওষুধ চললে কালকের মধ্যেই ময়না অনেকটা সুস্থ হয়ে যাবে। 2-1 দিন বিশ্রাম নিলেই পুরোপুরি ভালো হয়ে উঠবে। তুমি না থাকলে আজ আমার মেয়েটাকে হয়তো বাঁচাতে পারতাম না। আমি তো একেবারে অসহায় হয়ে গিয়েছিলাম। উপরওয়ালা তোমাকে আজ আমার কাছে পাঠিয়েছিল। এসব বলো না দাদা। মানুষের বিপদে মানুষ পাশে না দাঁড়ালে মানুষের লাভ কি? মানুষ হয়ে লাভ কি আমাদের? আজকে তোমার মেয়ের জন্য আমি যা করেছি, কালকে আমার বিপদে অন্য কেউ হয়তো আমার পাশে দাঁড়াবে। বাবা, আমি আমি কোথায়? মা, তুই হাসপাতালে আছিস মা। এখন তুই অনেকটাই ভালো আছিস রে। ভয় পাস না, ভয় পাস না মা আমার। কেমন লাগছে মা এখন? একটু ভালো লাগছে কাকা, আগের মতো আর কষ্ট হচ্ছে না। দেখেছ, মেয়েটা কথা বলছে। কয়েকদিন ধরে একেবারে কথা বলেনি। খুবই ভালো লাগছে। এখন শুধু ঠিকমতো চিকিৎসা হলেই সব ঠিক হয়ে যাবে। মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি। দাদা, যদি রমেশ ডাক্তার গ্রামে থাকতো তাহলে এত কষ্ট করে এখানে আনতে হতো না। কষ্ট করে ওনার বাড়ি না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু উপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। এখানে এসে ভালো চিকিৎসা পেলাম, সেটাই বড় কথা। ঠিক বলেছ দাদা। এখন আমার বাড়ি ফেরা উচিত। রেনু আর বকুল আমার জন্য অনেক চিন্তা করছে। সকাল থেকে বাড়ির বাইরে আছি। ঠিক আছে, তুমি যাও। তোমার উপকারের কথা সারা জীবন মনে রাখবো। উপকারের কথা বলো না, তুমি শুধু ময়নাকে ভালো করে সুস্থ করে তোলো। এবার তাহলে আসি। সারাদিন তুমি কোথায় ছিলে শুনি? তুমি জানো আমরা কতটা চিন্তায় ছিলাম। সারাদিন কোথায় ছিলাম সব তোমাদের সাথে বলবো। আগে ঘরে চলো, ঘরে কিছু রান্না করা আছে। আমার অনেক খিদে লেগেছে। ভাত তরকারি রান্না করা আছে। তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? দোকানে যাওনি নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না, বড় বিপদ হয়ে গেছে কুসুম। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি বলছো কি তুমি? শান্ত হও, আগে বসো। কি হয়েছে খুলে বলো তো। কাল রাতে আমার কাপড়ের দোকানে আগুন লেগেছিল, একেবারে ভয়াবহ আগুন। দোকানের ভেতরে যা ছিল কাপড় টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। কি? আগুন? কিন্তু কিভাবে আগুন লাগলো? কেউ ঠিক বলতে পারছে না, কিন্তু যেভাবেই হোক আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কিছুই বাঁচানো যায়নি। অনেক রাতে আগুন লেগেছিল, তাই আগুন নেভাতে দেরি হয়ে গেছে। আমি সকালে দোকানে গিয়ে দেখি সব শেষ। এত বড় সর্বনাশ! কাপড়ের দোকানের ওপর ভরসা করেই তো আমাদের সংসার চলতো। এখন আমাদের কি হবে? জানি না, কিছুই বুঝতে পারছি না। এতদিন ভেবেছিলাম আমার কিছু হবে না, আমি সব সামলে নিতে পারবো, কিন্তু আজ বুঝলাম এক মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে। এবার তো ফসল আবাদিও কিচ্ছু হয়নি, আমাদের যে কি হবে? আবার যে নতুন করে ব্যবসা শুরু করব সেটাও সম্ভব না। জমানো টাকা দোকানে ছিল, সব পুড়ে শেষ। আমি একেবারে পাগল হয়ে যাব এবার। টাকা পয়সা ধার নিতে হবে, পরে তুমি শোধ করে দিবে। কার কাছ থেকে ধার নেব? কেউ আমাকে টাকা ধার দেবে না। আমি কোনোদিন মানুষের বিপদে পাশে দাঁড়াইনি, তাহলে মানুষ কি আমার বিপদে দাঁড়াবে? বাবার বাড়িতে সাহায্যের জন্য যাব, তাদের অবস্থাও তেমন ভালো না। তারপর দেখি দাদার কাছে গিয়ে না হয় হাত পেতে তোমার জন্য টাকা ধার চাইবো। আমার কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে পাগল হয়ে যাব।
শোনো, তুমি আমাকে ডেকো না, মনটা একটু শান্ত করার চেষ্টা করতে হবে। বকুলমা বাইরে আয়। আজকে আমি অনেক টাকার মাছ বিক্রি করেছি। মারে, আমাদের আর অভাব থাকবে না। এতদিন পর তোমার মুখে এমন হাসি দেখছি, মনটা ভরে গেল। জালে রোজ এমন মাছ উঠলে তো আমাদের মতো জেলেরা বেঁচে যাবে। ভাবছি টাকা জমিয়ে নতুন একটা ঘর তুলবো। আমাদের কি নতুন ঘর হবে বাবা? অবশ্যই হবে মা। এবার আর কাঁচা ঘর না, একটু মজবুত করে বানানোর চেষ্টা করব, যাতে ঝড় বৃষ্টি হলে ভেঙে না পড়ে। আমরা তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু দেখো আবার নতুন করে সবটা শুরু হলো। হ্যাঁ, জীবন এমনই, কষ্ট আসবে আবার সুখও আসবে, শুধু ধৈর্য ধরে থাকতে হয়। মা, আজকে তুমি কি রান্না করেছো? আজকে খুশির দিনে মুরগির মাংস আর খিচুড়ি রান্না করো। ঘরে আলু আর ডাল ছাড়া আর যে কিছু নেই রে মা। আমি এখনই একটা মুরগি কিনে নিয়ে আসছি, তুমি রান্নার আয়োজন করো। ময়না, তোর শরীরের অবস্থা এখন কেমন? তুই এত দূর হেঁটে আসলি, তোর কোনো কষ্ট হয়নি তো? আমার কোনো কষ্ট হয়নি কাকা। আমার বাবা একটা কাজ পেয়েছে, তাই তোমাদের জন্য মিষ্টি কিনে পাঠিয়েছে। আবার মিষ্টি নিয়ে আসবার দরকার কি ছিল? ময়না মা, ঘরে এসে বসবি? আজকে তুই আমাদের বাড়ি থেকে খেয়ে তারপরে যাবি। আমাকে বাড়ি যেতে হবে গো কাকি, দেরি করে বাড়ি গেলে বাবা যে চিন্তা করবে। আমি মুরগি কিনতে যাচ্ছি, যাওয়ার পথে তোর বাড়ি হয়ে যাব। মতিন কাকাকে বলবো ময়না আমাদের বাড়ি থেকে বিকেলে যাবে। তাহলে কোনো সমস্যা নয় কাকা, আমি থাকতে পারবো। আমি তাহলে গেলাম। কেমন লাগছে তোমার এখন? একটু জ্বর কমেছে? জ্বর একটু কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল, মাথাটা ঘুরছে, কিছুই ভালো লাগছে না, উঠে দাঁড়ানোর শক্তি নেই, খাবার রুচি একেবারে নেই। কাল রাতেও তো তুমি কিচ্ছু খাওনি, এভাবে না খেলে তো আরো বেশি দুর্বল হয়ে পড়বে। খেতে ইচ্ছে করছে না গো, গলা দিয়ে কিছু নাবছে না, সারাদিন খালি আমার কাপড়ের দোকানের কথা মনে পড়ে যাচ্ছে। দোকানের চিন্তা একেবারে করো না, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। আমি ভাবছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এভাবে ওষুধ কিনে খেলে হবে না। ডাক্তার দেখাবো কিভাবে? ডাক্তার দেখাতে হলে তো টাকা লাগবে, একটা টাকাও যে নেই। আমাদের যে এমন দিন আসবে কোনোদিন ভাবতেই পারিনি। অনেক টাকার অহংকার ছিল আমাদের, সব অহংকার একদম শেষ হয়ে গেছে। কারোর কাছে সাহায্য চাইবো সেই মুখও আমার নেই। আমি ভাবছি কি জানো, টাকা পয়সা জোগাড় করতে না পারলে বাড়িটা বিক্রি করে দেব। বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? তুমি বাড়ি বিক্রি করার কথা চিন্তাও করো না। একটা কাজ করা যেতে পারে, আমার কিছু সোনার গহনা আছে, তুমি গয়নাগুলো বিক্রি করে দিতে পারো। শেষমেশ গহনা বিক্রি করব? বাড়ি বিক্রি করার চেয়ে গয়না বিক্রি করা অনেক ভালো। টাকা পয়সা হলে আবার নতুন করে গড়িয়ে নিব, কিন্তু বাড়ি বিক্রি করলে যে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমাদের জীবনটা কেমন যেন হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। আমি একটা কথা ভাবছি, পারলে তুমি বড়দা আর মতিনদার কাছে মাফ চেয়ে নিও। আমার মনে হয় ওদের অভিশাপে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে। আমিও এই কথাটাই ভাবছিলাম। তুমি থাকো, আমি দেখি তোমার জন্য খাবার নিয়ে আসি। তোমার কি খেতে ইচ্ছা করছে? আমার তো কিছু মুখে দিতে ইচ্ছে করছে না, ঘরে যা আছে তাই নিয়ে এসো। আচ্ছা। দাদা, তোমার কাজ কেমন চলছে? খুবই ভালো চলছে। পাশের গ্রামের রফিক চাচার সম্পত্তি দেখাশোনার কাজ। চাচা খুবই ভালো মানুষ, ওনার কেউ নেই, একেবারে সব দায়িত্ব আমার উপর দিয়েছে। ওনার কথা অনেক শুনেছি, উনি নাকি অনেক টাকা পয়সা দানও করেন।
তোমার কেমন চলছে? নদীতে কি মাছ ধরা পড়ে? খুব ভালো চলছে দাদা। রোজ অনেক মাছ ধরা পড়ছে। মাছ ধরে শহরে নিয়ে চলে যাই, বেশি দামে বিক্রি করতে পারি। খুবই ভালো। একটা কথা বলতে ভুলে গেছি, এই আজ সকালে পলাশের সাথে দেখা হয়েছিল। খুব খারাপ অবস্থা, অসুস্থ। শরীরের ওজন মনে হলো 10 কেজি কমে গেছে। জিজ্ঞেস করলাম এই অবস্থা কেমন করে হলো। বলল ওর কাপড়ের দোকান পুড়ে গেছে, তারপর থেকে এই এই অবস্থা আর কি। তাই নাকি? শুনে তো আমার খুবই খারাপ লাগছে। কালকে তাহলে রেনুকে নিয়ে দেখতে যাব। আমার হাতে পায়ে জড়িয়ে ধরে মাপ চাইলো। খুব মায়া হচ্ছিল আর কি। অনেক অহংকার ছিল, এই অহংকারের জন্য ওর পতন হয়েছে। যাকগে, ওর মতো তো আমরা না। কালকে সকালে আমি যাব দেখা করতে। সেটাই ভালোই হবে। রবি, আমাকে এবার উঠতে হবে। মেয়েটা বাড়ি একা রয়েছে তো। ঠিক আছে দাদা। পলাশ, এ কি হাল হয়েছে রে তোর? এখন কেমন আছিস? তোর শরীর খারাপ হয়েছে শুনে চলে আসলাম। তোমরা এসেছো, আমার মতো মানুষের সাথে দেখা করতে আসবে আমি তো ভাবতেই পারিনি। আমি তোমাদের বাড়ি যেতে চেয়েছিলাম, পারলে তোমরা আমাকে মাফ করে দিও। যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব কথা মনে করে কি হবে? পলাশ, তোর জন্য দেশি মাংসের ঝোল আর গরম ভাত এনেছি। গরম গরম খেয়ে নে, দেখবি শরীরে শক্তি পাবি। কোনো কিছু খেতে ভালো লাগে না, তবে আজকে খাবো। তো তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। আজকে আর বসবো না। আমার বাড়ি মিস্ত্রি কাজ করছে, একটা ছোটখাটো পাকা বাড়ির কাজ চলছে। 1 মাসের মধ্যে বাড়ির কাজ শেষ হয়ে যাবে। খুব ভালো হয়েছে, ঝড় বৃষ্টিতে আর কষ্ট পেতে হবে না। সেটা ঠিক। আমরা এখন আসি, পরে আবার একসময় আসবো। সবকিছু আবার নতুন করে শুরু করে দে, দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। আবার বৃষ্টির দাপট শুরু হলো। এবছর মনে হয় বর্ষা আর যাবে না। মা, বর্ষা হলে আর ভয় নেই। এখন তো আমাদের পাকা বাড়ি, চাল উড়ে যাওয়ার ভয়ও নেই, আর জল পড়ারও ভয় নেই। আমরা ভালো আছি, কিন্তু গ্রামের অনেক মানুষ কষ্টে আছে মা। এবছর তো মানুষের ঘরে ফসল ওঠেনি। কিভাবে যে মানুষের দিন যাবে ওপরওয়ালাই জানে। তোমার অবস্থা তো এখন মোটামুটি ভালো, পারলে তুমি মানুষকে সাহায্য করো। আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করব। আচ্ছা, এমন কোনো ফসল নেই যেটা বর্ষা হলে নষ্ট হয় না? এই ধরনের ফসল চাষ করলে মানুষের এত অভাব থাকবে না। সেটা নিয়ে গ্রামের সবার সাথে আলোচনা করতে হবে। আচ্ছা, এখন দুঃখের কথা সবাই বাদ দিয়ে শান্তিতে চা মুড়ি খাই। তুমি একদম ঠিক বলেছ বাবা। এভাবেই যে আমাদের সংসার জীবন অতিবাহিত হয়। বলুন দেখি, ময়না দিদি আমাদের বাড়ি কি নিয়ে এসেছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।